সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদ বিশ্লেষণ ধর্মীয় অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সাথে আছি আমি ইমরুল কায়েস। আজ আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ইলিয়াস খান। তিনি জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং উপদেষ্টা সম্পাদক ডেইলি টাইমস অব বাংলাদেশ। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আলোচনা শুরুর আগে চলুন দেখে আসি আজকে প্রকাশিত সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনামগুলো। আমি প্রথমে জানাচ্ছি প্রথম আলো। উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। প্রচারে নতুনত্বের সঙ্গে ফ্যামিলি ম্যান কৌশল তারেক রহমানের, দলকে নতুনভাবে আলোচনার কেন্দ্রে আনার চেষ্টা শফিকুরের। এরপর জানাচ্ছি আমার দেশ, তাদের শিরোনাম গণতন্ত্রের উত্তরণের পথে দেশ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কাল, উৎসবমুখর নির্বাচন বাস্তবে রূপ দিন, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। দৈনিক ইত্তেফাক, রাত শেষ হলেই ভোটের উৎসব, অনলাইনে প্রচার চালাতে নিষেধাজ্ঞা নেই, ইলেকশন কমিশন ভোটারদের টাকা বিতরণ করলে 6 মাসের জেল, অনলাইন ক্যাম্পেইন ও এজেন্ট চূড়ান্ত করতে ব্যস্ত প্রার্থীরা, ফলাফল যাই হোক জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। ইনকিলাবের শিরোনাম নির্বাচনের পরও তারেক রহমানকে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে, একটি সম্পাদকীয় কলাম। রাত পোহালেই ভোট, প্রশাসনকে ব্যবহারে মরিয়া জামাত, ভোটের ফল যাই হোক জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন, প্রধান উপদেষ্টা। নয়া দিগন্তের শিরোনাম ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন, জাতির উদ্দেশ্যে ভাষণের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। নিচ্ছিদ্র নিরাপত্তায় দেশ, 1.5 দশকের বঞ্চিতরা ভোট কেন্দ্রে যাবেন কাল। যুগান্তর, রাত পোহালে সংসদ ও গণভোট, সেই মাহেন্দ্রক্ষণ কাল। আরেকটি শিরোনাম ইতিহাসের গতিপথ বদলানোর নির্বাচন, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। সমকালের শিরোনাম বদলে যাওয়া পরিবেশে ভোট উৎসবের আশা, রপ্তানির ক্ষতি এড়াতে নানা শর্তের বেড়াজালের দেশ, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, যুক্তরাষ্ট্রের বাজারে পাল্টা শুল্ক কমে 19%, তবে মোট শুল্ক হার দাঁড়াবে 34%। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম ঐতিহাসিক ভোটের লড়াই কাল, ভোটের উৎসব চাই, শান্তির দেশ চাই। মন্তব্য করলাম কালের কণ্ঠ, ভোটের জন্য উন্মুখ দেশ, কাল ভোট। বিএনপি 222, জামায়াত 36 ও বিএনপি বিদ্রোহী 12টিতে এগিয়ে, কালের কণ্ঠের অনুসন্ধান। মানবজমিনের শিরোনাম ব্যালটের ভোটে বুলেটের থ্রেট, 2906 কেন্দ্রে সংঘাতের শঙ্কা। আপনার একটি ভোট জাতিকে নতুনভাবে গঠন করবে, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। কালবেলা 200-র বেশি আসনে জয়ের প্রত্যাশায় বিএনপি, সারা দেশে মহা উৎসবের প্রস্তুতি, ভোটের নিয়ে রাত পরেই ভোট। দেশ রূপান্তরের শিরোনাম নতুন বাংলাদেশের মঞ্চ প্রস্তুত। বণিক বার্তা, শান্তিপূর্ণ নির্বাচন ও ক্ষমতা হস্তান্তর চান ব্যবসায়ী উদ্যোক্তারা, 24,000 ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ থাকবে, 3 স্তরের নিরাপত্তা। ডেইলি স্টারের শিরোনাম US tariff cut comes at a steep cost. আরেকটি শিরোনাম নেশন at fever pitch ahead of historic election. নিউজ শিরোনাম ইউনূস urges people to vote to shape future, country set for national elections, referendum. এবং সর্বশেষ আমার হাতে আছে ডেইলি অবজারভার শিরোনাম নেশন goes to polls tomorrow to give mandate to an elected government. আরেকটি শিরোনাম Can the 13th election restore public trust from uprising to uncertainty? জনাব ইলিয়াস খান, পত্রিকাগুলো ভোটময়, শুধু ভোটের খবর। হ্যাঁ, ভোটের খবর, সেটাই বলছি যে রাত পোহালেই ভোট, এটা সবাই বলছে যে কালকে ভোট, এবং দীর্ঘ অনেকদিন পরে ভোট হচ্ছে, এবং এই ভোট নিয়ে এক ধরনের উৎসব আমেজ গতকাল বা গত পরশু থেকেই লক্ষ্য করা গেছে। এই বিষয়ে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ঢাকা ফাঁকা হয়ে গেছে, কিন্তু যাদের ভোট গ্রামে বড় অংশ কিন্তু চলে গেছে। আমি দেখলাম আজকে সকালে একদম গাড়ি ঘোড়া খুব কম। আসলে মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারেনি। আপনি জানেন যে একটি জেনারেশনকে ভোট কী জিনিস সেটি ভুলিয়ে দেওয়া হয়েছিল, এবং গত 15.5 বছর যে একটি ফ্যাসিস্ট সরকার ছিল তার সব মানুষকে ভোট ভুলিয়ে দিয়েছিল। বিস্ময়কর, শুধু সংসদ নির্বাচন না, জাতীয় নির্বাচন। আপনি দেখুন যে অন্যান্য যে অর্গানগুলোতে নির্বাচন, ট্রেড বডি, প্রফেশনাল বডি,
এই ধরুন বিজিএমইএ, তারপর বিএমএ, তারপরে কি বলে ইন্ডিয়ান ইনস্টিটিউট, এগুলো এবার সাংবাদিক সংগঠনগুলোতে তো আমরা দেখেছি যে- এফবিসিসিআই, সব জায়গায় নির্বাচন একটা উৎসব ছিল একসময়, তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ছিল। কিন্তু এটি এমন করা হয়েছে যে বিশেষ জায়গাতে বলে দেওয়া হতো যে অমুকে বিশেষ সভাপতি, এমন আপনি দেখবেন যে হঠাৎ হঠাৎ এমন নাম শুনেছেন যে জীবনে আগে কোনোদিন শোনেননি, এরকম ব্যবসায়ী। সেখানে কিন্তু মানুষের ভোটাধিকার ছিল না। পাড়ায় মহল্লায় যে ছোট কমিটি হয়, ধরুন আপনার এলাকায় একটা পার্ক আছে, সেই পার্কটা পরিচালনার জন্য স্থানীয় কিছু লোক কমিটি করলো, তাদেরও ডিএনএ টেস্ট করা হতো যে এরা আওয়ামী লীগ করে কি না। এই কারণে মানুষ এবার ভোট দিতে খুব আগ্রহী হয়েছে। এবং আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, এই অনুষ্ঠান যা দেখছেন, নানা জল্পনা কল্পনা, নানা আশঙ্কা কিন্তু অনেকের মধ্যে ছিল। শেষ দিন পর্যন্ত জিজ্ঞেস করেছে ভোট কি আদৌ হবে, বাট বড় কোনো সংঘর্ষ আমরা কিন্তু দেখিনি। এটি আমি একটা স্বস্তি প্রকাশ করতে চাই। খুব মারামারির খবরও খুব বেশি আসেনি। মানুষের তো আগে যে নির্বাচনে যেরকম হতো, এবার মানুষের মধ্যে একটা বাংলাদেশের গণতন্ত্র উত্তরণ মানুষ নিজের মধ্য থেকেই এটি মানুষের ঘটেছে। তারা চায় যে উত্তরণের জন্য একটি ভোট দরকার। এবং আপনি দেখবেন যে আর এবার এই যে 5 তারিখ যে আন্দোলনটি হয়েছে, সেখানে কিন্তু সব বয়সী মানুষ সে আন্দোলনে ছিল। এবং সব শ্রেণী পেশার মানুষ। যেমন আমি বলি 90-র গণ আন্দোলনে এটি আরবান কেন্দ্রিক আন্দোলন ছিল, শহর কেন্দ্রিক আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়, আরও 2-3টা পাবলিক বিশ্ববিদ্যালয়, এগুলো কেন্দ্রিক আন্দোলন ছিল মূলত। কিন্তু এবারে যে আন্দোলনটি হচ্ছে গত 5 তারিখ 24 সালের 5ই আগস্ট, সেখানে কিন্তু সব বয়সে, আপনি বললেন না এবং আমিও বলি যে সব শ্রেণী পেশার মানুষ, আমাদের রিক্সাওয়ালা ভাইয়েরা নিশ্চয়ই আপনি দেখেছেন তারা কীভাবে শহীদ মিনার, জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ করেছে স্বৈরাচারের বিরুদ্ধে। এটা একটু উদাহরণ দিলাম, মানে সব স্তরের মানুষ নেমেছে। সুতরাং সেই মানুষগুলো মনে করে যে আমাদের একটি দায়িত্ব আছে, সেই দায়িত্ববোধ থেকেই কিন্তু তারা এবার সবাই ভোট দিতে যাচ্ছে। নিশ্চয়ই এই দৃশ্য আপনি ঢাকায় কখনো দেখেননি। আগেও তো ভোট হয়েছে, ভোটের নামে প্রহসন হলো, তো আমরা এটা দেখতাম যে ভোট একটা আয়োজন করা হচ্ছে, কিন্তু মানুষ কিন্তু যায় না। এবার যারা গ্রামে ভোটার, এবং আপনি নিশ্চয়ই জানেন যে গাড়ি ঘোড়া ভাড়া কিন্তু কয়েক গুণ হয়ে গেছে। একদম ঈদের আগে যে আমেজটা আমরা লক্ষ্য করি মানুষ ঈদের আগে একটা সুবিধা হচ্ছে, ঈদের আগে আপনি বেতন পাবেন, বোনাস পাবেন, বাট এখন কিন্তু বেতন বোনাস নাই। বেতন হয়তো পেয়েছে অনেকে, হ্যাঁ, কিন্তু তারা কিন্তু চলে যাচ্ছে এবং 3-4 গুণ ভাড়া। এবং একটু আগে আমি স্টোরিতে ঢোকার আগে আপনাদের ওয়েটিং রুমে দেখলাম যে কমলাপুর রেল স্টেশনের দৃশ্য দেখাচ্ছে, প্রচুর মানুষ এখনো যাচ্ছে। এবং কালকে আমি ট্রেন যেতে দেখেছি, মিছিল করতে করতে গেছে আর কি, মানুষ ভর্তি, যে দলের সমর্থক ছিল তারা সেই দলের পক্ষে মিছিল করতে করতে। এটা বাংলাদেশের একটা উৎসব ছিল আসলে। এই উৎসব থেকে মানুষ দীর্ঘদিন বঞ্চিত ছিল। একটু আগে আপনি ঈদের কথা বললেন, ঈদে প্রচুর মানুষ যায়। ঈদও আমাদের একটি বড় উৎসব, এই উৎসবের সাথে কোনো কিছু তুলনীয় নয়, কিন্তু ভোটও কিন্তু একটি উৎসব। এবং ভোটটি যে উৎসব, এটি কিন্তু বেশ কয়েকদিন ধরে চলে, অনেক দিন ধরে চলে। গ্রামে চা খাচ্ছে, মুড়ি খাচ্ছে, নানা কিছু, উঠোন বৈঠক হচ্ছে, স্কুলে কলেজে যাচ্ছে, আবার ইউনিয়ন পর্যায়ে কি বলে মিটিং হচ্ছে, উঠোন বৈঠক হচ্ছে। এটা বিরাট একটা কর্মযোগ্য। কিন্তু মানুষের সাংস্কৃতিক চেঞ্জও কিন্তু হয়, পরস্পরের মধ্যে যোগাযোগ, একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, মানুষের সহিষ্ণুতা। ধরেন এক প্রার্থী আর এক প্রার্থীর বিরুদ্ধে সমালোচনা করছে, বা এক প্রার্থীর কর্মী আর এক প্রার্থীর কর্মীর সঙ্গে ঝগড়াঝাটি হওয়ার উপক্রম হয়, কিন্তু তারা সহিষ্ণু আচরণ অনেক সময় করতে চায়, অনেক সময় পারে না। যখন পারে না তখন নানা ধরনের সংঘর্ষ। সুতরাং এই সংস্কৃতিটা আমাদের জন্য খুব ভালো। আমি তো কিছুদিন আগে আমি ঢাকার বাইরে গেছিলাম, তখন মনে হয়েছিল যে এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ইলেকশন, কারণ এবার তো পোস্টার নাই, আপনি তো পোস্টার দেখবেন না কোথাও। এবং মানুষের খুব বেশি সাড়া দেখি, যেমন আপনি বোঝাই যায় না। পৃথিবীর বিভিন্ন দেশে নির্বাচন দেখেছেন, সেসব দেশে কিন্তু বোঝা যায় না যে এটি ভোট কেন্দ্র। হ্যাঁ, যেমন আমি বারাক ওবামা ইলেকশন দেখতে গেছি, ইলেকশন কাভার করতে গিয়েছিলাম, আমি কোনো লোক নাই, আমি গত বছর যখন নভেম্বরে যখন যে এই প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প যে আপনি গিয়েছিলেন, হ্যাঁ, কাভার করতে গেছিলাম, আমি তো দিনের বেলা আমি
সেন্টার ভোটিং সেন্টার খুঁজে পাচ্ছিলাম না। সন্ধ্যার পরে কিছুটা সেখানে তো আমাদেরও সেরকম হয়েছিল প্রথম দিকে, বাট শেষ দিকে কিন্তু আবার আমাদের যে আদি সংস্কৃতি, ভোটকে কেন্দ্র করে নানা উৎসব, বাড়ি বাড়ি যাচ্ছে মানুষ, ভোট চাইতে যাচ্ছে, ইয়াংরা কাজ করছে, বৃদ্ধরা কাজ করছে, সবাই কাজ করছে, সেই পরিবেশ কিন্তু আবার শেষ দিকে চলে এসছে। কারণ হচ্ছে এবার সবাই মনে করছে, ধারণা করছে যে আমার ভোটটি আমি অবাধে দিতে পারবো, কোনো ধরনের সংকট সৃষ্টি হবে না। এটি তো একটি বিরাট ব্যাপার মানুষে। আর অনেকে তো বলেন, আমি যদি সেটি বলতে চাই যে এই একদিনই মানুষের অধিকার, আমি কাকে পরে আর এগুলো যাদের নির্বাচিত করে তারা ভুলে যায়। সুতরাং একদিন তার মত প্রকাশ করতে পারে। আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি নিশ্চয়ই নিজেও খেয়াল করেছেন, আমাদের প্রচার প্রচারণা তো শেষ, এখন অনলাইনে প্রচার প্রচারণা চালানো যাবে, তাতে কোনো বাধা নেই। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে অনলাইনে এক ধরনের নেতিবাচক প্রচার প্রচারণা, অর্থাৎ যারা বিতাড়িত হয়েছেন বা আওয়ামী লীগের অনেকের সাথে কথা বলে বোঝা গেছে তারা নির্বাচনে যেতে চান না বা দিতে চান না। কিন্তু কালকে আমরা যে মানুষকে ফিরতে দেখছি বাড়িতে, ভোট দেওয়ার মনকে জিজ্ঞেস করা হয়েছে, তারা বলছে যে ভোট দেওয়ার জন্যই তারা বাড়িতে ফিরছেন। তো এই পরিস্থিতিতে আপনার কি মনে হয় যে খুব বেশি মানুষ ভোট দান থেকে বিরত থাকবে, অথবা তাদের আহ্বানে সারা মানুষ থাকবে না? আওয়ামী লীগ, আমি বলি আপনাকে, আওয়ামী লীগের এদেশে ধরুন আমরা যখন ফেয়ার ভোট হয়েছে তখন দেখছি কত 35-6 এরকম ভোট ছিল, তো পালিয়ে গেছে কত লোক, পালিয়ে গেছে ধরুন 10,000, 20,000, 30,000, এটা কিন্তু। এবং আওয়ামী লীগের সব লোক তো অপরাধের সঙ্গে জড়িত ছিল না। তাদের যে লুটপাট, রাহাজানি, গুমঘর বানানো, নানা কিছু যে করেছে তা এর সঙ্গে তো সব লোক জড়িত না, অধিকাংশ লোকই জড়িত না আমি মনে করি। কারণ গ্রামে সাধারণ মানুষ আছে আওয়ামী লীগ সাপোর্ট করে, এই লোকগুলো কিন্তু ভোট দিতে যাবেন। কারণ এবারে কিন্তু ভোটের নানা কি বলে বাংলাদেশের মানুষের যে মূল্যবোধ, বাংলাদেশের মানুষের যে চেতনা, এ বিষয়ে একটা ডিসাইড হবে। অনেকে মনে করছেন যে কে কোন দিকে থাকবে, সেখানে কিন্তু যাবে। এবং বড় যে দলগুলো আছে তারা কিন্তু আওয়ামী লীগের ভোট টানার চেষ্টা করছে, তারা না প্রচার চালিয়েছে। সুতরাং আওয়ামী লীগের যে সাধারণ ভোটার তারা যাবে, বাট হয়তো 5% ভোট যাবে না যারা নানা ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিল। এবং গ্রামগঞ্জেও কিন্তু অনেকে আবার অপরাধও করেছে। আমার সুযোগ আছে যে লোকটি ভাতা পাওয়ার যোগ্য তাকে না দিয়ে আমি আমার আত্মীয় একজন ধনী লোককে দিয়ে দিলাম, এরকম তো আওয়ামী লীগে যারা বিনা ভোটের তথাকথিত জনপ্রতিনিধি ছিলেন, এরকম কাজ কিন্তু অনেকে করেছে। সুতরাং সেই সব মানুষগুলো যাবে না, বাকি সব লোক কিন্তু ভোট দিতে যাবে। এখন পর্যন্ত আমরা যেটা লক্ষ্য করছি যে মোটামুটি একটা শান্ত পরিবেশ বজায় আছে এবং প্রধান যে দলগুলো আছে তারা প্রচার প্রচারণা চালাতে পারছে। আমাদের প্রধান উপদেষ্টা একটি আহ্বান জানিয়েছেন, গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, উৎসব মুখর পরিবেশে সবাইকে ভোট দিতে যাওয়ার আহ্বান জানিয়েছেন। এবং প্রথম আলো একটি শিরোনাম করেছে যে প্রায় সব ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত। আপনি কি মনে করেন যে এই প্রধান উপদেষ্টা তিনি আহ্বান জানিয়েছেন সবাইকে ভোট দিতে শান্তিপূর্ণ রাখতে পরিবেশ, এবং আইনশৃঙ্খলা বাহিনীও প্রস্তুত, সিসি ক্যামেরাও আছে প্রায় সব ভোট কেন্দ্রে, মোটামুটি শান্তই থাকবে? তো মানে আমি আশা করতে চাই। এখন পর্যন্ত আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আপনি তো নিয়মিত খোঁজ খবর রাখেন, বড় কোনো ঘটনা কিন্তু খুব বেশি, যেমন রেজাউল করিম সাহেব ওই যে শেরপুরে মারা গিয়েছেন একজন জামাতের নেতা, তিনি বোধহয় একটি উপজেলার সাধারণ সম্পাদক এরকম ছিলেন। এরকম কয়েকটি ঘটনা ঘটেছে, কিন্তু একদম এত ছোট্ট একটি দেশ, এতগুলোই মানুষ, এবং ধরুন ওই বাজারে ডেইলি 2,000 লোক ওঠে, কিন্তু কোথাও খুব বেশি বড় মারামারি এগুলোর খবর কিন্তু আমরা পাই না। এখন পর্যন্ত সেরকম ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে যুদ্ধ হচ্ছে, বাট মাঠে কিন্তু যুদ্ধ হচ্ছে না। সবচেয়ে বড় কথা হচ্ছে প্রধান উপদেষ্টা সাহেব তিনি বলেছেন খুব ভালো, বাট রাজনৈতিক দলগুলোর কিন্তু দায়িত্ব আছে। ধরুন ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কজন লোক থাকবে? ধরুন একটি কেন্দ্রে যদি 5,000 ভোটার হয়, সব মিলিয়ে কিন্তু 10,000 লোক আসবে। 5,000 ভোটার, অনেকে আছে বাচ্চা নিয়ে আসবে, অনেকে আসে সঙ্গে একজন লোক নিয়ে আসলো, দেখবেন যে 5,000 ভোটার হলে সেখানে 10,000 লোক থাকবে। সুতরাং তাদের তো এই আইনশৃঙ্খলা বাহিনীদের নিয়ন্ত্রণ করা সম্ভব না। সেক্ষেত্রে মানুষকে, যারা ভোটার, বিভিন্ন দলের যারা সদস্য, তাদের কিন্তু দায়িত্ব আছে কেন্দ্র ঠিক রাখা। আমরা অনেক পিছিয়ে গেছি। 54 বছরে
আমাদের দেশের পরে কিন্তু ভিয়েতনাম স্বাধীন হয়েছে। ভিয়েতনাম দীর্ঘদিন যুদ্ধ করেছে, বাট ভিয়েতনামের জিডিপি বা অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু অনেক বেশি এখন, কিন্তু আমরা কিন্তু সেভাবে আগাতে পারিনি। আমি সাম্প্রতিক উদাহরণ দিই, শ্রীলঙ্কায় কিন্তু গণ অভ্যুত্থান হয়েছিল, জি। 1900 মনে আছে। শ্রীলঙ্কা কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছে, বাট আমাদের মূল্যস্ফীতি আপনি দেখুন যে মানুষের নাভিশ্বাস উঠেছে, এবং নতুন যে পে স্কেলের সুপারিশ করা হয়েছে, এটি যদি হয় ডিজাস্টার হয়ে যাবে, পুরো দেশে ডিজাস্টার হয়ে যাবে, মুদ্রাস্ফীতি অনেক বাড়বে। সুতরাং আমরা এখন এগোতে চাই, আমরা বহুত পিছনে ছিলাম, এখন এগোতে চাই। অনেক তো হয়েছে, নিজেরা নিজে ঝগড়া করেছি, মারামারি করেছি, বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছি, মানুষকে গুম করেছি। এসব বাদ দিয়ে এখন আমাদের সামনে দিয়ে যায় একটা ব্যাংক লুট হয়ে যায়। কেন ইমাজিন, কোনো বিজ্ঞান নেই কারো। ব্যাংকে আপনি এখন অনেক ব্যাংকে গেলে 4-5টা ব্যাংক আপনি গেলে আপনার নিজের রাখা টাকা আপনি তুলতে পারবেন না। এটা তো এই রাষ্ট্রে ঘটেছে, এবং এটা এখনও পুরো স্বাভাবিক হয়নি, কিন্তু বাংলাদেশ ব্যাংক নানা উদ্যোগ নেওয়ার পরও। তারপর জনশক্তি রপ্তানি কমে গেছে। তো এইসব জায়গা থেকে উত্তরণ ঘটাতে হলে একটা গণতান্ত্রিক সরকার লাগবে, একটা স্থিতিশীল সরকার হবে। দেশি বিদেশি কোনো বিনিয়োগ নেই। আজকে আমাদের যুব সমাজ কাজ না পেয়ে নানা ধরনের অপরাধে জড়িত হচ্ছে। কেউ হাইজ্যাক করছে, কেউ ছিনতাই করছে, কেউ অন্য ধরনের কি বলে যে এই যে মব হচ্ছে, এতে যুব সমাজে কাজ নেই বলে সব হচ্ছে, এবং হতাশা থেকেই তো অনেকটা সৃষ্টি হয়। হতাশা থেকে এগুলো হচ্ছে। সুতরাং এই যে মাজার পুড়িয়ে দিচ্ছে, আমি ধর্মীয় বিষয় যেমন আছে, গোলামি যেমন আছে, তেমনি এই কাজ না থাকার কারণে কিন্তু এগুলো হচ্ছে। যদি আপনার কাজ থাকে তাহলে কিন্তু আপনি এইসব অপরাধের সঙ্গে আপনি জড়িত হবেন না, অসামাজিক কাজের সঙ্গে আপনি জড়িত হবেন না। সুতরাং এখন সবচেয়ে বড় হচ্ছে যে কথাটাই আপনাদের ইস্যুতে আমি বহুবার বলেছি, একটি স্থিতিশীল সরকার দরকার, এবং সেটা নির্বাচনের মধ্যে দিয়ে। দীর্ঘদিন দেশ যে গণতন্ত্রহীন ছিল, এখন যদি গণতন্ত্র উত্তরণ ঘটাতে হয়, নির্বাচন ছাড়া তো আপনার কোনো বিকল্প নেই। এমন একটি পক্ষ চেয়েছিল নির্বাচন পেছাতে কোনো লাভ নাই। যত দ্রুত নির্বাচন হবে, নানা ভুল ত্রুটি, নানা সংকট থাকবে, তারপরে গণতান্ত্রিক পথে চলতে হলে নির্বাচন কিন্তু মাস্ট। আপনার কি মনে হয় যে নির্বাচনের পরে সেরকম একটা পরিস্থিতি তৈরি হবে যে স্থিতিশীল সরকার বা যারাই সরকারের একটি স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে একটি পক্ষ তো সবসময় চাই যে দেশ স্থিতিশীল না থাকুক, এবং বাট আমি এবার আশা করতে চাই, কারণ এই যে এখন যারা রাজনীতি করে, রাজনৈতিক দলগুলো বা রাজনীতিবিদ যারা আছেন, তাদের উপর কিন্তু একটু দৃষ্টি রাখছে এই দেশের তরুণ সমাজ। আমি মনে করি যারা আন্দোলন করেছে, ধরুন 5ই আগস্টে যারা আন্দোলন করেছে, অন্য রাজনৈতিক দল বাদ দিলাম, তাদের বয়স ধরুন 17 থেকে 17 বছর, তাদের একটা দৃষ্টি কিন্তু থাকবে যে আমাদের রাজনৈতিক নেতারা কী করেন। এমনিই যদিও দেশে যত অর্জন কিন্তু রাজনীতির মধ্য দিয়ে এসছে, তারপরে রাজনীতিবিদদের উপর কিন্তু কিছু মানুষের ক্ষোভ আছে, রাজনীতিবিদদের ভালো চোখে দেখতে চায় না। এই সংস্কৃতি রাজনীতিবিদদের নিজেদের স্বার্থে চেঞ্জ করতে হবে। এই যে আমি বলে দিলাম যে মনে আছে শেখ হাসিনা বলেছিলেন বিএনপি যখন ক্ষমতায় আসে 2001-এ বোধহয়, যে একদিনের জন্য শান্তিতে থাকতে দেয়া হবে না। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। ইভেন এমন একটি দেশ, জাতীয় প্রশ্নে সবাই এক হতে পারে না, যেটা খুব জরুরি। এই আপনি ভারতে দেখবেন বিজেপি কংগ্রেস কিন্তু বিশাল দ্বন্দ্ব, বিভিন্ন সময় আমরা দেখি যে তারা সব একত্রে বসে বিভিন্ন জাতীয় ইস্যু। বাংলাদেশ কিন্তু আমরা এরকম চিত্র দেখিনি, অনেক দিন দেখিনি। আমি জানি না আগে আমরা যখন বোঝা শুরু করেছি, এর আগে হয়েছে আমরা কিন্তু দেখি না। কিন্তু এখন আমাদের রাজনীতিকেও চেঞ্জ করতে হবে, একটু মানুষের পক্ষে আছে স্থিতিশীল সরকার, দেশের মানুষ। আর এই দেশের সবচেয়ে বড় বাস্তবতা হচ্ছে আমরা মানুষগুলোকে দোষ দিই, বাট আপনি দেখেন যে লন্ডনে 1 ঘন্টা বিদ্যুৎ ছিল না, লুটপাট দেখেছেন আপনি। কিন্তু আমাদের এখানে 3 দিন কিন্তু সরকার ছিল না, 5 থেকে 8 তারিখ পর্যন্ত। আর বিদ্যুৎ যাওয়াটা এগুলো তো হরহামেশা ঘটে, কিন্তু এত বেশি অপরাধ হয়, কিন্তু এত বেশি অপরাধ কিন্তু আমাদের এখানে হয় না আসলে, যদি আপনি তুলনা করেন। এই দেশ পুরো ওয়েস্ট ইউরোপের চেয়ে লোক বেশি, ছোট্ট একটা দেশে। ওয়েস্ট ইউরোপে কতগুলো দেশ, কিন্তু ছোট্ট একটা দেশে কিন্তু লোক বেশি। আমি এটা ফিগার বলি আপনাকে, পৃথিবীর স্থলভাগের 1000 ভাগের 1 ভাগ হচ্ছে বাংলাদেশ, আর পৃথিবীর যত মানুষ আছে 1000 ভাগের 27 ভাগ মানুষ হচ্ছে বাংলাদেশে।
হ্যাঁ, তো এই দেশটাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। আমি আশা করতে চাই রাজনীতিবিদদের বোধোদয় হবে দেশটি যাতে ভালোভাবে চলে, নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত না হয়ে দেশটি যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে। অনেক সুবিধা আছে কিন্তু আমাদের কাছে। ধরুন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমরা পাচ্ছি, পৃথিবীর অনেক দেশ কিন্তু বার্থ রেট মাইনাস, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, জাপানেও বোধ হয় এই মুহূর্তে ভুলে গেছি বার্থ রেট মাইনাস। কর্মক্ষম মানুষ নেই, কিন্তু কর্মক্ষম মানুষ তাদের নেই, বিভিন্ন আমাদের দেশ থেকে বিভিন্ন দেশ থেকে নিতে হয়। এই যে একটা বিশাল কর্মক্ষম জনগোষ্ঠী, এটা কিন্তু একটা আশীর্বাদ। এই ধরুন আমাদের প্রায় 1.5 কোটির বেশি লোক দেশের বাইরে আছে, ডেইলি যদি 1 টাকাও পাঠায় 1.5 কোটি টাকা, কেন ইমাজিন, এটা তো বিশাল সম্পদ আমাদের গার্মেন্টস। মানে জনসংখ্যার কথা বলছেন এবং এটা জনসম্পদে রূপান্তর করা যায়। আমাদের যে দলগুলি ইশতেহার দিলেন সেখানে কি মানে কোনকে জনসম্পদে রূপান্তর করার, যুবকদের শুধু কর্মসংস্থান না, তাদেরকে বাইরে প্রেরণ করার জন্য সেরকম দক্ষতা হিসেবে গড়ে তোলার জন্য সেটি বিএনপির ইশতেহার আছে। বিএনপি চেয়ারপারসন যে ইশতেহার ঘোষণা করেছেন সেখানে কিন্তু সেই কথাগুলো আছে যে মানুষকে কীভাবে জনসম্পদ, কারণ তিনি তার পিতার কাছ থেকে শিখেছেন, তার মায়ের কাছ থেকে শিখেছেন। কারণ এই যে আজকে যে বিদেশে লোকজন যাচ্ছে, আমাদের জনশক্তি রপ্তানি হচ্ছে, এটি শুরু করেছিলেন কিন্তু আপনাদের শুধু আরও একদিন আমি বলে গেছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার আমলে 1976 সালে এটি কিন্তু তিনি শুরু করেছে। এবং নারী যে বোঝানো, আমাদের একটা প্রবণতা আজকে বাচ্চা একটু বড় হলো এখনও বিয়ে দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে পরিবারের থেকে চাপ কমে, সেই নারীদের এখন আজকে 40-50 প্রায় 45 লাখ নারী গার্মেন্টসে জব করেন। তিনি যে বিভিন্ন সামাজিক সমস্যায় পড়তেন, এখন চাকরি করার কারণে কিন্তু নিজে ভালো চলছেন। এবং একজন চাকরি করলে এর সঙ্গে কিন্তু 5 জন লোক থাকে। এগুলো তো বিএনপির আমলে হয়েছে। আজকে যে এই যে নারী শিক্ষা, যেটা আমি বললেন যে ইন্টারমিডিয়েট পাস পর্যন্ত যে ফ্রি পড়াশোনা, ইভেন ফ্রি পড়াশোনা তো আছেই, তাদেরকে নগদ ইনসেন্টিভও দেওয়া হয় যাতে তারা তাদের পরিবার মেয়েটিকে দ্রুত বিয়ে দিয়ে না দেয়, সেদিন পরিবারটিকে টাকা দেয়। এটা কিন্তু বেগম খালেদা জিয়া শুরু করেছেন, এটা যুগান্তকারী। হ্যাঁ, তো তারেক রহমান সাহেব সেগুলো বলেছেন। আর এটাতে খুব জরুরি দরকার, কারণ আপনি জানেন এই যে আমাদের দেশি শ্রমিকরা কাজ করে যদি $100 পায়, ভারত বা নেপালের শ্রমিকরা কিন্তু, নেপাল না শ্রীলঙ্কা, সেখানে $300 পায়। একটা উদাহরণ দিলাম জাস্ট, কারণ তারা ট্রেন যে কাজটা করতে যায় ভালো বুঝে বা একটু টেকনিক্যাল কাজ করলো। এসব বিষয়ে এই যুব সমাজকে কিন্তু যদি ভালোভাবে প্রশিক্ষিত করা যায় এবং রাষ্ট্র যদি উদ্যোগ নেয় ভালো করে সৎভাবে, সেটা কিন্তু সম্ভব। এবং এটা কিন্তু একটা বিরাট সম্পদে পরিণত। ধরুন 1.5 কোটি লোক দেশে থাকে না, তারা খাওয়া দাওয়া করছে বাইরে, আবার উল্টো টাকা পাঠাচ্ছে, এটা বিরাট ব্যাপার না? যদি ভালো প্ল্যান করা যায় হয়তো আরও 1.5 কোটি পাঠানো যেতে পারে। আমরা আবার একটু নির্বাচনে চলে আসি। প্রথম আলো 2 শীর্ষ দলের শীর্ষ নেতাকে নিয়ে স্টোরি করেছে, দুটো যে নির্বাচনের কৌশল নিয়ে তাদের। এখানে বলেছেন যে প্রচারে নতুনত্ব নিয়ে এসেছেন তারেক রহমান, এবং তিনি যে কাজটি করছেন বিভিন্ন মঞ্চে গিয়ে যারা শ্রোতা আছেন তাদেরকে ডেকে ডেকে শোনার ব্যবস্থা, শুনছেন তাদের কাছে তাদের সমস্যা, এলাকার সমস্যা কী বা সেখানকার সমস্যা কী। এতে যে জিনিসটা হচ্ছে যে একটা ফ্যামিলি ম্যান, অর্থাৎ যারা কথা বলছেন তার সাথে তারা তো মনে করছে যে তারেক রহমান তার ফ্যামিলির একটা মানুষ, এরকম একটা কৌশল। আবার জামাতের যিনি শীর্ষ নেতা আছেন তার ক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি যে আগের যে বয়ানগুলোতে ছিল সেখান থেকে সরে এসেছেন এবং শব্দচয়ন, তার বিষয়বস্তু উপস্থাপন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা একটা পরিবর্তন লক্ষ্য করছি। এই যে 2 দলের 2 শীর্ষ নেতার যে কৌশল, এই কৌশল নির্বাচনের মাঠে কতখানি কাজে, এটা বিরাট কাজে দেবে। আপনি দেখেছেন তারেক রহমান সাহেব তিনি যেখানে যেখানে গিয়েছেন মঞ্চ থেকে, একটা অনুষ্ঠানে দেখলাম তিনি একজন মুরব্বীকে ডেকেছেন এবং বলেছেন, কথা শেষ করার পর বলেছেন, আমি যে চেয়ারটায় বসি আপনি সেই চেয়ারে বসুন, মনে আছে? এগুলো মানুষকে, এটা কিন্তু মেসেজ। অনেকে বলতে পারেন যে এগুলো ভোটের কৌশল না, ভোটের কৌশল না। এই যে একটা মানবিক, এবং দেখবেন যে তার স্ত্রী এবং মেয়ে, তার মেয়েটি নিশ্চয়ই আপনি দেখছেন রিক্সায় করে, এবং কোনো সিকিউরিটি স্যার, আমি খুব বিস্মিত হয়েছে। এগুলো কিন্তু বিরাট কাজে দেবে। এবং তিনি যত জায়গায় গিয়েছেন, যেমন তরুণদের সঙ্গে কথা বলেছেন আপনি দেখেছেন, তারপরে কি যে ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা, তাদের সাথে কথা বলেছেন।
শেষ দিকে গেছে বিএনপি এবং জামাত পরস্পরের বিরুদ্ধে কিছু কথাটা বলেছে, বাট এগুলো পার্ট অফ ইলেকশন, এগুলো হয়। সব মিলিয়ে প্রচার দুজনেই খুব ভালো করেছেন এবং দুটি দলই প্রচারের রেজাল্ট পাবে আমি আশা করি। এবং একটা মানে পরিবর্তন আশা করছি। জি নিশ্চয়ই। এই যে ভোটাররা তারা কালকে ভোট দেবেন, এটা নয়া দিগন্ত করছে, 1.5 দশকের বঞ্চিত ছিলেন তারা ভোট কেন্দ্রে যাচ্ছেন এবং এখানে আপনার বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার লোকজন আছে, বিভিন্ন বয়সী ভোটাররা আছে, যেমন তরুণ ভোটার আছে, নতুন যারা গত 17-18 বছর বা ভোটই দিতে পারেনি। তরুণ ভোটার না, আমি বলি এখন বয়স যাদের 40 ধরুন, তিনি তো 18 বছর বয়সে ভোটার হচ্ছেন, এরপর কিন্তু ভোট দিতে পারে না। এখন বয়স যারা 38, এরা কিন্তু কোনোদিন ভোট দিতে পারে না, কারণ যারা যখন ভোটার হচ্ছে তারা কিন্তু কোনো এরপর আর তারা ভোট দিতে পারে না। আবার এবার নতুন কিছু তরুণ আছে যাদের বয়স ধরুন 18, 19, 20 এরকম, যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, এরাও কিন্তু এবার ভোটার হয়েছে। তো নতুন ভোটাররা কিন্তু অনেক কিছু ডিসাইড করবে এবার। আমি সেটাই বলছি যে বিভিন্ন রকম জরিপ আছে, বিভিন্ন আলাপ আলোচনা আছে, যেগুলো আপনিও জানেন, আমরা দেখেছি। তো সেখানে ভোটের পার্সেন্টেজের একটা কথা বলা আছে যে কম পার্সেন্টেজ যদি ভোট হয়, কম শতাংশের ভোট পড়লে কি হবে ফলাফল, আবার বেশি হলে কি হবে, এরকম নানা জনশ্রুতি আছে। তো আপনার আসলে কি মনে হয় যে কি রকম ভোট কাস্টিং হতে পারে? এবার ভালো ভোট কাস্টিং হবে, এটা ঢাকার চিত্রই বল দেয়। হ্যাঁ, আমার ধারণা মানুষ ওই যে বঞ্চিত ছিল দীর্ঘদিন, হ্যাঁ, যেমন আমার অনেক পরিচিত জন আছে যাদের হয়তো ভোট ছিল গ্রামে, তারা কিন্তু গ্রামে চলে গেছে, কোনো কিছু মানে না। ওই যে একটু আগে আমি বললাম যে ভাড়া 2-3 গুণ হয়েছে, বোনাসও পায় না, এই দিয়ে যেমন বোনাস পেয়ে বাড়ি যায় এরকম তো না, তাই না? শুধু যেতে ভোগান্তি হবে, আসতে ভোগান্তি হবে জনচাপের কারণে, বাট তারা কিন্তু ভোটটি দিতে গিয়েছে, তারা ভোটটি দিতে চায় তাদের পছন্দের প্রার্থীকে, পছন্দের দলকে। কারণ ওই যে কথা আপনি বললেন এবং আমিও যেটা বলি, দীর্ঘদিন মানুষ ভোট বঞ্চিত, সেই ভোটটি এবার সামনে এসে উৎসবের মতো তারা ভোট দিতে, অনেক আছে বন্ধু বান্ধব 3-4 জন মিলেও মোটরসাইকেল করে বাড়ি চলে গেছে আগে, যদিও এখন চলতে পারছে না। তো ভোটার টার্ন আউট খুব ভালো হবে বলে আমার ধারণা, কারণ প্রচারও হয়েছে, শেষ দিকে এসে ভালো প্রচার হয়েছে এবং এখন তো সুযোগ আছে। ধরুন আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন, একটি ক্লিক করলেন 10,000 লোক জেনে গেল। আগে তো এই সিস্টেম ছিল। নাম্বার 2, যোগাযোগ ব্যবস্থাও ভালো, যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার কারণে মানুষ কিন্তু আরও ভোট দেন। যেমন আগে দেখতাম একটু বয়স হলে আর ভোট দিতে যেতেন না, এখন কিন্তু যান মানুষ। এবং আমার ধারণা ভালো ভোটার আসবে কেন্দ্রে, টার্ন আউট খুব ভালো হবে এবার, আপনি দেখবেন যে ফার্স্ট টাইম। জি, ধন্যবাদ ইলিয়াস খান চমৎকার আলোচনার জন্য, এবং আমরাও আশা করি যে ভোটার টার্ন আউট বাড়ুক। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানে আমরা শেষ প্রান্তে চলে এসেছি। আমরাও আশা করছি যে আগামীকাল ভোট অনুষ্ঠিত হবে, জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সবাই ভোট কেন্দ্রে যাবেন এবং শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন, সেই আশা ব্যক্ত করে আমাদের অনুষ্ঠানটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।